हाई फ्रेंड्स वेलकम टू आवर चैनल कोविल स्टाडी। तो आज के আমরা লুসেন্টের বায়োলজির 7 নম্বর চ্যাপ্টার যেটি হচ্ছে অর্গানিক ইভলিউশন এটি সম্পর্কে আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলি তোমরা না দেখে থাকলে দেখে নিতে পারো। এছাড়া আমার চ্যানেলে ফিজিক্স ও কেমিস্ট্রি প্লেলিস্ট করা আছে সম্পূর্ণ, তোমরা দেখে নিতে পারো। তো আজকে শুরু করছি লুসেন্ট বায়োলজির 7 নম্বর চ্যাপ্টার যেটি হচ্ছে অর্গানিক ইভলিউশন। তো আমরা প্রথমে জানবো, দেখো অর্গানিক ইভলিউশনটা কি। বলা হচ্ছে মোর অ্যান্ড মোর ক্রিয়েশন অফ অর্গানিজম বাই গ্র্যাজুয়াল চেঞ্জ ফ্রম লো ক্যাটাগরিজ অ্যানিম্যাল টু হায়ার অ্যানিম্যাল ইজ কল্ড অর্গানিক ইভলিউশন। অর্থাৎ এখানে অর্গানিক ইভলিউশন কী বলা হচ্ছে, দেখো তোমাদের আমি আগেই বলেছিলাম যখন যে সে হাতিই বলো বা মানুষই বলো, সে যত বড়ই জীব হোক না কেন, সেটা সৃষ্টি হয়েছিল একটি মাত্র কোষ থেকে। তো এই যে একটি মাত্র কোষ, এই একটি মাত্র কোষ থেকে সৃষ্টি হয়েছে একাধিক সমস্ত বড় প্রাণী, হাতিও বলতে পারো মানুষও বলতে পারো, সমস্ত কিছুই সৃষ্টি হয়েছিল একটি মাত্র কোষ দ্বারা। তো এই যে হচ্ছে, এই যে একটা কোষ থেকে নানা রকমের কোষ থেকে আস্তে আস্তে বিভাজন ঘটে ঘটে বিভিন্নভাবে ইভলিউশন হয়েই সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে অর্গানিক ইভলিউশন বলতে হচ্ছে যে আমরা আগে কি জানতাম যে মানুষ সৃষ্টি হয়েছে, যে বাঁদরের মতো দেখতে এক রকমের প্রাণী থেকে সৃষ্টি হয়েছে মানুষ। তোমরা লক্ষ্য করলে দেখবে যে আগেকার যেসব বিভিন্ন জায়গায় দেখা যায়, বিভিন্ন হিস্টোরি বইয়ে কিংবা অন্যান্য পাতায় দেখবে এরকম করে একজন থাকলো ঠিক যাদের বড় বড় হাত পা, তারপর আস্তে 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 করে এরকম মানুষ দেখবে একবারে সোজা হয়ে দাঁড়াতে পারলো মানুষ। অর্থাৎ এই মানুষের তোমরা যে ইতিহাস পড়লে বুঝতে পারবে যে মানুষের মধ্যে বিভিন্ন পরিবর্তন ঘটেছে। তো এই যে মানুষের মধ্যে যেমন বিভিন্ন প্রকারের মানুষ, যাকে বলা হয় হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, তো এই যে নানান ধরনের মানুষ, এই যে এক ধরনের মানুষ থেকে আস্তে আস্তে উন্নত হতে হতে আমাদের যে এখন বর্তমানে বুদ্ধিমান মানুষের সৃষ্টি হয়েছে, যে এখনকার মানুষদের বলা হয় হোমো সেপিয়েন্স। এই বুদ্ধিমান মানুষের আগেও কিন্তু অনেক প্রকারের মানুষ ছিল, যেমন হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস। তো এই দেখো আস্তে আস্তে কী হয়েছে, দেখো প্রতিটা জিনিস ইভলিউশন হয়েছে। ইভলিউশনের বাংলা হলো অভিব্যক্তি, অর্থাৎ অভিব্যক্তির মাধ্যমে সৃষ্টি হয়েছে আস্তে আস্তে যে মানুষ এবং এ পৃথক হয়ে গেছে। তোমরা ইভলিউশন অফ হিউম্যান দেখলেই বুঝতে পারবে যে কিভাবে সৃষ্টি হয়েছে। তো বোঝা গেল ইভলিউশন মানে হচ্ছে যে ঠিক নিম্ন প্রজাতির জীব থেকে কিছু উচ্চ প্রজাতির জীবে কনভার্ট হওয়াকেই আসলে বলা হয় ইভলিউশন বা অর্গানিক ইভলিউশন। দেয়ার আর সেভারেল এভিডেন্স রিগার্ডিং অর্গানিক ইভলিউশন। তো এই সম্পর্কে দেখো অনেক এভিডেন্সই আছে এই অর্গানিক ইভলিউশনের সম্পর্কে, অনেক এভিডেন্স পাওয়া যায়। তো দেখো মেনলি যেটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে হোমোলোগাস অর্গান, যাকে বাংলায় বলা হয় সমসংস্থ অঙ্গ, অ্যানালোগাস অর্গান সমবৃত্তীয় অঙ্গ, আর একটা হচ্ছে ভেস্টিগাল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ। তো এগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা দেখে নিই, দেখো হোমোলোগাস অর্গানটা কি। হোমোলোগাস অর্গানকে বাংলায় বলা হয় সমসংস্থ অঙ্গ। তো এটা বলার আগে তোমাদের দেখে নিই ভালোভাবে বোঝানোর জন্য। দেখো হোমোলোগাস অর্গান মানে হচ্ছে সেই সমস্ত অঙ্গ যাদের অভ্যন্তরীণ দিক থেকে বা ভিতরের মানে যে স্ট্রাকচারটা সেটা এক, কিন্তু বাইরে তাদের কার্যনীতি আলাদা, তাদের বলা হয় হোমোলোগাস অর্গান। বোঝার সুবিধার জন্য মনে করো এটা মনে করো ঘোড়ার সামনের পা, ঠিক আছে, ঘোড়ার সামনের পা এটা। আর এটা মনে করো মানুষের হাত, এটা মনে করো মানুষের হাত, কিংবা কোনো এটা মনে করো তিমি মাছের যে অগ্রপদ। সবগুলোই দেখবে ভিতরের দেখতে ঠিক একই রকম, তুমি বাইরে থেকে দেখতে আলাদা হচ্ছে, কিন্তু যখনই তাদের ভিতরে যে ইন্টারনাল স্ট্রাকচারটা দেখবে সেটা হচ্ছে একই রকম। অর্থাৎ যে সমস্ত অঙ্গ ভিতরের বা গঠনগত দিক থেকে একই রকম দেখতে হয় তাদের বলা হয় হোমোলোগাস অর্গান বা সমসমস্ত অঙ্গ। আর যে সমস্ত অঙ্গ, তাকে আগে এটাই বুঝিনি হোমোলোগাস অর্গান, অর্থাৎ ভিতরের দিক থেকে এক, গঠনগত দিক থেকে এক, তাদের বলা হয় হোমোলোগাস অর্গান। দেখো অর্গান হুইচ আর সিন ডিফারেন্ট ডিউ টু ইউজ ইন দ্য ফাংশন, মানে যাদের কার্যগত দিক থেকে আলাদা, কিন্তু দেখো বাট ইন্টারনাল স্ট্রাকচার অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট আর সিমিলার, কিন্তু যাদের ইন্টারনাল স্ট্রাকচারটা গঠনগত দিক থেকে তারা এক, তারা হচ্ছে হোমোলোগাস অর্গান। উদাহরণ কি, যেমন ফ্লিপার অফ হুয়েল অর্থাৎ তিমির যে অগ্রপদ, ফেদার অফ ব্যাট অর্থাৎ বাঁদুরের যে ডানা বলতে পারো, ফোর লিম্ব অফ হর্সের যে সামনের পার্ট বলা হয় ফোর লিম্ব। এরপর দেখো পাও অফ ক্যাট অ্যান্ড হ্যান্ডস অফ হিউম্যান, মানুষের হাত কিংবা বিড়ালের যে পা, সেগুলো হচ্ছে সবই হচ্ছে এই যে সমসমস্ত অঙ্গের উদাহরণ। অর্থাৎ আরেকবার বলে দিচ্ছি, সমসমস্ত অঙ্গ মানে হচ্ছে যাদের যেসব অঙ্গ গঠনগত দিক থেকে এক কিন্তু কার্যগত দিক থেকে আলাদা, তাদের বলা হয় সমসমস্ত অঙ্গ। তো এবার দেখো নেক্সট অ্যানালোগাস অর্গান
বা যাকে বাংলায় বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। তো সমবৃত্তীয় অঙ্গটা কি? সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে সমস্ত অঙ্গর ঠিকই উল্টোটা। দেখো, বৃত্তীয় মানেই হচ্ছে কাজ, বাংলায় বৃত্তীয় মানে আমরা জানি কাজ, সমবৃত্তীয় মানে কি? কাজ সমান। তো যেই সমস্ত প্রাণীর যে সমস্ত অঙ্গের বাইরের কাজটা সমান, তাদের কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে আলাদা, তাদের বলা হয় সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালগাস অর্গান। যেমন তোমাদের যদি আমি উদাহরণ দিই, যে মনে করো এখানে একটা ফড়িং উড়ছে, এটা মনে করো একটা ফড়িং উড়ছে, আর এর পাশে একটা মনে করো পাখি উড়ছে। দেখো, দুটোর কাজই কিন্তু ওরা, ফড়িংয়ের পাখনার সাহায্যে উড়ছে এবং পাখিও ডানার সাহায্যে উড়ছে। কিন্তু এই যে ফড়িংয়ের ডানা আর পাখির ডানা কখনোই এক নয়। তাই কিন্তু এদের কাজ সেম, যদিও তাদের কাজ সেম, কিন্তু যে ডানা মানেই সে দুটোই উড়ছে, কিন্তু তাদের গঠনগত দিক থেকে আলাদা। তো এদেরকে বলা হয় অ্যানালগাস অর্গান বা সমবৃত্তীয় অঙ্গ। তো দেখে নাও, অর্গান হুইচ লুক সিমিলার ডিউ টু বি ইউজড ইন সিমিলার ফাংশন বাট দেয়ার ইন্টারনাল স্ট্রাকচার অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট আর ডিফারেন্ট। তো এখানে বুঝতে পারছো যে তারা কি লুক সিমিলার মানে দেখতে সিমিলার, কিন্তু তাদের ইন্টারনাল স্ট্রাকচার হচ্ছে ডিফারেন্ট। তো এটাই হচ্ছে অ্যানালোগাস অর্গান বা সমবৃত্তীয় অঙ্গ। তো উদাহরণটা তোমরা দেখতে পারো, ফিয়াদার অফ বাটারফ্লাই, ব্যাটস অ্যান্ড বার্ডস অল লাইক সিমিলার বাট দেয়ার ইন্টারনাল স্ট্রাকচার অরিজিনাল ডিফারেন্ট। ঠিক আছে। তো এরপর দেখো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ভেস্টিগাল বা ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ। তো নিষ্ক্রিয় অঙ্গটা কী ব্যাপার? নিষ্ক্রিয় অঙ্গ দেখো, যে দিস অর্গান হুইচ অ্যাপিয়ার ফাংশন ইন অ্যান অর্গানিজম বাট ফাংশনাল ইন দেয়ার অ্যানসেস্টর। তো কী বলা হচ্ছে এখানে দেখো, তো নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে সেই সমস্ত অঙ্গ যেগুলো হচ্ছে আমাদের যে অর্গান তাদের ক্ষেত্রে ফাংশনলেস অর্থাৎ কার্যহীন, অর্থাৎ আমাদের ক্ষেত্রে কি কোনো কাজই নেই নিষ্ক্রিয় অঙ্গের। বাট কিন্তু দেখো, ফাংশনাল ইন দেয়ার অ্যানসেস্টর, কিন্তু অ্যানসেস্টরদের ক্ষেত্রে সেটা ফাংশনাল ছিল। অ্যানসেস্টর কথাটা কী করে আসছে দেখো, অ্যানসেস্টর মানে হচ্ছে, আমরা কি জানি অ্যানসেন্ট মানে হচ্ছে প্রাচীন, অ্যানসেন্ট মানে প্রাচীন, ঠিক সেভাবে মনে রাখবে। অ্যানসেস্টর মানে হচ্ছে আমাদের অনেক পূর্বপুরুষ যারা প্রাচীন যুগে মনে করে ছিল, যারা লৌহ পাথরের যুগে মনে করে বাস করতো, তাদের প্রধান কাজ ছিল কি? কোনো কিছু মেরে খাওয়া, কোনো কাঁচা ধরো মাংস খাওয়া কিংবা কাঁচা ফলমূল খাওয়া। তো তাদের বলা হয় অ্যানসেস্টর, যারা প্রাচীন যুগে বাস করতো। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের এখন বর্তমানে নিষ্ক্রিয় অঙ্গ, তাদের ক্ষেত্রে সেগুলো কিন্তু সক্রিয় ছিল, কিন্তু আস্তে আস্তে ব্যবহারের ফলে, তাদের অব্যবহারের ফলে সেই অঙ্গগুলির কাজ কমে আসছে, তাই তারা সেগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ছে। তো দেখো একটা উদাহরণ দেখো, ফর এক্সাম্পল ভার্মিফ্রম অ্যাপেন্ডিক্স অফ লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড নিকটেটিং মেমব্রেন অফ হিউম্যান। তো এখানে কী বলা হচ্ছে দেখো, ভার্মিফ্রম অ্যাপেন্ডিক্স। তো এই অ্যাপেন্ডিক্সটা কোথায় আছে? আমাদের লার্জ ইন্টেস্টাইন। তো এগুলো দেখো তোমাদের একটু পরে শিখতে পারবে, লার্জ ইন্টেস্টাইন কোথায় থাকে, স্মল ইন্টেস্টাইন কোথায় থাকে। তো আমাদের যে সবারই প্রথমে থাকে স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইন মানে যেটা একটু মোটা হয়। এরপর দেখো, এই লার্জ ইন্টেস্টাইনের মধ্যে এক জায়গায় ঠিক এরকম করে একবার ঝুলে থাকে, এই অংশটাকেই বলা হয় ভার্মিফ্রম অ্যাপেন্ডিক্স। এই ভার্মিফ্রম অ্যাপেন্ডিক্সের কোনো কাজ নেই আমাদের বর্তমান মানুষের দেহে, কিন্তু এটা আমাদের পূর্বপুরুষের দেহে কার্যকারী ছিল, তাদের তখন এরা ফাংশনাল ছিল, কাজ করতো, কিন্তু এখন এটা কোনো কাজ নেই। এছাড়া দেখো নিকটেটিং মেমব্রেনটা মানে কি? নিকটেটিং মেমব্রেন হচ্ছে সাধারণত চোখের পর্দা। তোমরা ব্যাঙের ক্ষেত্রে দেখতে হবে চোখের এক জায়গায় পর্দা থাকে, সেটাকে বলা হয় নিকটেটিং মেমব্রেন। কিন্তু এই নিকটেটিং মেমব্রেন আমাদের মানুষের ক্ষেত্রে কিন্তু এখন নেই। এটা কি হয়েছে দেখবে, মানুষের চোখে দেখবে লাল কালারের একটা পর্দা থাকে, ঠিক আছে, প্রত্যেক চোখে দেখা যায় লাল রঙের একটা পর্দার মতো থাকে, আসলে লাল রঙের হয়ে থাকে, সেটাকে বলা হয় নিকটেটিং মেমব্রেন। তবে এই পর্দাটা এখন মানুষের ক্ষেত্রে অবলুপ্ত বা নিষ্ক্রিয় অঙ্গ অফ হিউম্যান। এবার দেখো, ভার্মিফ্রম অ্যাপেন্ডিক্স ইজ ফাংশনাল ইন হার্বিভোরাস ম্যামেল ইভেন নাও। কিন্তু দেখো এখানে কী বলা হচ্ছে যে ভার্মিফ্রম যে অ্যাপেন্ডিক্স সেটা এখনও হার্বিভোরাস ম্যামেলের ক্ষেত্রে এখনও কার্যকরী। তো এখানে হার্বিভোরাস ম্যামেল মানে কী বলা হচ্ছে, মানে ধরো যেসব প্রাণী তোমরা গিনিপিগ বলতে পারো, গিনিপিগের ক্ষেত্রে হার্বিভোরাস ম্যামেল গিনিপিগ বলতে পারো, গিনিপিগের ক্ষেত্রে মানে এই ভার্মিফ্রম অ্যাপেন্ডিক্স কিন্তু এখনও কার্যকারী করছে। আসলে এই ভার্মিফ্রম অ্যাপেন্ডিক্সের প্রধান কাজ কী ছিল আমি একটু বলে দিই। ভার্মিফ্রম অ্যাপেন্ডিক্সের প্রধান কাজই হচ্ছে তোমার সেলুলোজকে পাচন করা, বিভিন্ন সেলুলোজ। তো যেসব সমস্ত প্রাণী বিশেষ করে যারা ঘাস পাতা খায়, বিভিন্ন ধরো কাঁচা জিনিস খায়, তাদের মধ্যে অনেক সেলুলোজ থাকে, সেই সেলুলোজগুলোকে পরিপাক করার জন্যই বিশেষ করে এই যে ভার্মিফ্রম অ্যাপেন্ডিক্সের প্রধান কাজ।
তো আমাদের যে মানুষ, আমাদের পূর্বপুরুষরা কী করতো, আমাদের তারা তো রান্না করতে পারতো না বা কিংবা এত রান্না করার কৌশল তাদের জানা ছিল না। তো তারা কী করতো, সবসময় কাঁচা জিনিস খেত। তো কাঁচা জিনিস খেলে সেগুলো পরিপাক করার জন্য তো দরকার, তার জন্য আমাদের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা উপস্থিত ছিল। তো বর্তমানে আমরা বিভিন্ন রান্না ধরো সবই রান্না করে খাই, তাই আমাদের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পারছো, কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরপর দেখো ফসিলস। ফসিল মানে কি, জীবাশ্ম। ফসিল আর দেয়ার রিমেইনস অফ অ্যানসিয়েন্ট প্লান্ট অফ অর অ্যানিমেল হুইচ প্রোভাইড এভিডেন্স ফর ইভলিউশন অফ এক্সাম্পল। তো এই দেখো ফসিলটা মানে হচ্ছে জীবাশ্ম। জীবাশ্ম কী করে পাই, ধরো বহুত বছর আগে, দীর্ঘকাল আগে পাথরের নিচে কোনো কিছু চাপা পড়ে গিয়েছে। তো চাপা পড়ে গিয়ে কোনো কিছু প্রাণীর যে একটা ছাপ থেকে যায়, ধরো কোনো একটা মাছ দীর্ঘকাল পাথরের গায়ে চাপা পড়েছিল, তো সেটার অনেক বছর পর 2000 বছর আগে ধরো একটা মাছ চাপা পড়েছিল, সেই মাছের ধরো কিছু জীবাশ্ম পেলাম, এগুলোই বলে জীবাশ্ম। আশা হচ্ছে বুঝতে পারছো। তো এরকম একটা জীবাশ্ম পাওয়া গেছে হচ্ছে আর্কিওপটেরিক্স। মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, আর্কিওপটেরিক্স জীবাশ্মটা কি, তোমরা আর্কিওপটেরিক্সের ছবিটা তোমরা গুগলে সার্চ করো, তোমরা আর্কিওপটেরিক্স দেখতে পাবে। আর্কিওপটেরিক্সটা হচ্ছে এমন একটা জীব, তোমরা এটাকে দেখে মনে হয় পাখি, পাখির মতো কিন্তু ডানা আছে, আবার কিন্তু তোমরা যদি এদের মুখটা দেখো, কিন্তু মুখটা হচ্ছে সরীসৃপের মতো, এদের চোয়াল আছে, দাঁত আছে আর্কিওপটেরিক্সের, তো সরীসৃপের মতো, অর্থাৎ এটা পাখির মতোও দেখতে, কিন্তু ঠোঁট নেই। তো আর্কিওপটেরিক্সটা দেখো, ইট ইজ এ ফসিল লুক লাইক বার্ড, এটা পাখির মতো দেখতে, বাট বিয়ার এ নাম্বার অফ ফিউচার ফাউন্ড ইন রেপটাইল, কিন্তু রেপটাইলে যেসব দেখা যায় অনেক কিছু এর মধ্যে প্রেজেন্ট, যেমন বললাম তাদের চোয়ালটা রেপটাইলের মধ্যে দেখতে হয়, তোমরা এটা গুগলে সার্চ করে নেবে আর্কিওপটেরিক্স কেমন দেখতে, তাহলে তোমরা ভুলবে না সহজে। ইট ইজ এ কানেক্টিং লিঙ্ক বিটুইন এপস অ্যান্ড রেপটাইল। তো এপস মানে হচ্ছে পক্ষী বলে, যেমন আমাদের পক্ষী যে বাসা তাকে বলে অ্যাভিয়ারি যেমন বলে, তো এই যে এপস অ্যান্ড রেপটাইল এই দুটোকে বলে কানেক্টিং লিঙ্ক। তো আর্কিওপটেরিক্স মনে রাখবে ফ্রেন্ডস, এটা পাখি এবং সরীসৃপের মধ্যে একটা কানেকশন তৈরি করছে কে, আর্কিওপটেরিক্স। পাখি এবং সরীসৃপের মধ্যে কানেক্টিং লিঙ্ক কে, আর্কিওপটেরিক্স। মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে। এরপর দেখো থিওরি অফ ইভলিউশন। তো ইভলিউশনের কিছু থিওরি দেওয়া আছে, যেমন প্রথমে আমরা পড়বো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস যে থিওরিটা দিয়েছিলেন সেটা পড়বো, তারপর ল্যামার্কের থিওরি পড়বো, এরপর আমরা ডারউইনের থিওরি পড়বো। তো একে সব জানতে পারবো থিওরিগুলো। তো দেখা যাক প্রথমেই ক্যারোলাস লিনিয়াস। তো ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে বিজ্ঞানী আমরা আগেও আলোচনা করেছি। কখন আলোচনা করেছি বলো তো, হ্যাঁ ওই যে বলেছিলাম যখন ট্যাক্সোনমি পড়েছিলাম তোমাদের, তখনই বলেছি ক্যারোলাস লিনিয়াস, তেনাকে বলা হয় বিন্যাসবিধির জনক বা ফাদার অফ ট্যাক্সোনমি, সেই ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে আলোচনা করছি। তো কী বলা হচ্ছে দেখো, কন্ট্রিবিউশন টু ক্লাসিফিকেশন প্রোভাইড অ্যান ইভলিউশনারি রিলেশনশিপ অ্যামং দ্য অর্গানিজম। হি ওয়াজ অলসো সাপোর্টেড অ্যান আইডিয়া that no species is new. Each and every species originate from some pre-existing species. তো তিনি মেনলি কী বলেছিলেন দেখো, তো আমরা জানি যে তিনি কী করেছিলেন, তিনি জীবদের 7টি ভাগে ভাগ করেছিলেন। সেটা আমি তোমাদের বলেছি যে প্রতিটা ইয়েকে রাজ্য এবং রাজ্যবর্গ এবং রাজ্যের মধ্যে 7টি ভাগ, প্রতিটা ভাগকে 7টি ভাগে ভাগ করেছিলেন তিনি জীবের মধ্যে। তোমরা আগের ভিডিওগুলো দেখে নিলে বুঝতে পারবে। তো ইনি কী বলেছেন, ইনি বলেছেন যে প্রত্যেকটা জীব, ধরো একটা নতুন কোনো জীব হচ্ছে, কোনো জীবই নতুন নয়, অর্থাৎ মানুষ, আমরা যদি বলি মানুষ কি নতুন জীব, মানুষ নতুন নতুন জীব নয়, মানুষও হচ্ছে তার আগের পূর্বপুরুষের জীব থেকে পৃথক পৃথকভাবে আসছে, মানে কোনো জীব নতুনভাবে তিনি সৃষ্টি হয়নি, তার যে পুরনো জীব সেখান থেকে রূপান্তর হয়ে সৃষ্টি হয়েছে বর্তমানে। দেখো, হি অলসো সাপোর্টেড অ্যান আইডিয়া দ্যাট নো স্পিসিস ইজ নিউ, কোনো জীবই নতুন নয়, ইচ অ্যান্ড এভরি স্পিসিস অরিজিনেট ফ্রম সাম প্রি এক্সিস্টিং স্পিসিস। প্রি এক্সিস্টিং মানে কি, মানে হচ্ছে যেসব জীব আগে থেকেই প্রকৃতিতে আছে তাদের বলে প্রি এক্সিস্টিং, মানে আগে থেকে যারা এক্সিস্ট করছে, সেটা মানুষ বলো কিংবা অন্যান্য বলো কিংবা অন্যান্য অ্যানিম্যাল বলো কিংবা ধরো ঘোড়া বলো। তোমরা ঘোড়ার একটা বিশেষ উদাহরণ তোমরা বলতে পারবে যে ঘোড়া ছিল দেখতে কিন্তু আগে শিয়ালের মতো দেখতে ছিল ঘোড়া, তো সেখান থেকে আস্তে আস্তে ইভলিউশনের পরে, অভিব্যক্তির পরে বর্তমানে অত বড় শক্তিশালী মজবুত ঘোড়া সৃষ্টি হয়েছে। ঘোড়া ছিল আগে শিয়ালের মতো, তাদের কিন্তু পায়ে নখ থাকতো, খুর থাকার বদলে এই ঘোড়ার। তো এইভাবে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এটাই বলেছেন যে প্রত্যেক জীব নতুনভাবে সৃষ্টি হয়নি, তারা প্রি এক্সিস্টিং জীব থেকে একটা রূপান্তর হয়েছে। তো তিনি কি লিখেছেন, হি রোট স্পিসিস প্লান্টরাম, তো এই স্পিসিস প্লান্টরাম বইটা তার লেখা ফ্রেন্ডস, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারোলাস লিনিয়াসের। এরপর দেখো অ্যান্ড প্রপোজাল বাইনোমিয়াল সিস্টেম
অফ নোমেল কালচার, এবং তিনি যে বাইনোমিয়াল নোমেল সিস্টেম মানে যাকে বাংলা ভাষায় দ্বিপদ নামকরণ সেটা তিনি প্রচলন করেছিলেন। তো এটা সম্পর্কে বলা হয়েছে আগে, তোমরা আগের ভিডিওগুলি দেখে নিতে পারো যে দ্বিপদ নামকরণ কী, এবং কিছু দ্বিপদ নামকরণ সম্পর্কে আমি পড়িয়ে দিয়েছি ক্যালকুলাস লিনিয়াসের, তোমরা সেগুলো দেখে নিতে পারো আগের ভিডিওতে। তো এরপর দেখো জিন ব্যাপটিস্ট ল্যামার্ক, বিজ্ঞানী ল্যামার্ক সম্পর্কে জানবো। বলছে ট্রাই টু এক্সপ্লেইন দ্য ইভলিউশনারি প্রসেস ইন হিজ বুক ফিলোজফিক জুলজিক। তো এই যে ফিলোজফিক জুলজিক বইয়ে তিনি কি চেষ্টা করেছিলেন দেখো, ট্রাই টু এক্সপ্লেইন দ্য ইভলিউশনারি প্রসেস, তিনি এই যে অভিব্যক্তির প্রসেসটা সেটা তুলে ধরার চেষ্টা করেছিলেন তার লেখা বইয়ে। তার লেখা বইয়ের নামটা ফ্রেন্ডস মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে, ফিলোজফিক জুলজিক। তো এবার দেখো দ্য থিওরি প্রপোজড বাই ল্যামার্ক ইজ নোন অ্যাজ থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টার্স। তো তিনি যে থিওরিটা দিয়েছিলেন সেই থিওরিটাকে কী আমরা জানি, এটা আমরা এই নামে জানি যে থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টার, এটা আমরা এই নামে জানি। তেনারা যে থিওরি প্রপোজ করেছিলেন সেটাকে, ইনহেরিটেন্স মানে হচ্ছে বংশগতি। তোমরা ল অফ ইনহেরিটেন্স আমি আগে তোমাদের পড়িয়েছি, যেখানে মেন্ডেলের ছিল ল অফ ইনহেরিটেন্স বংশগতির সূত্র, ইনহেরিটেন্স মানে হচ্ছে বংশগতি। তো তিনার থিওরিটা আমরা এই নামে জানছি। এরপর দেখো অ্যাকর্ডিং টু দিস থিওরি, এই থিওরির মতে কী বলা হচ্ছে দেখো, ইউজ এ ডিসইউজ অফ অ্যান অর্গান লেড টু অ্যাকুয়ারিং চেঞ্জ ইন দ্য ফিউচার অফ দ্যাট অর্গান, দিস অর্গান আর অলসো ইনহেরিটেড টু অফস্প্রিং, দ্য ফেভারেল চেঞ্জ আফটার লং পিরিয়ড অফ টাইম রেজাল্ট ইন ইভলিউশন অফ নিউ স্পিসিস। তো ফ্রেন্ডস এখান থেকে এত অবধি কী বলা হচ্ছে আমি তোমাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিই। তো এই থিওরির মতে তিনি কি বলতে চাচ্ছেন, তিনি আসলে বলতে চাচ্ছেন যে আমাদের যে সমস্ত অঙ্গ আমরা বেশি বেশি করে ইউজ করব, ব্যবহার করব, সেই সমস্ত অঙ্গ অত্যাধিকভাবে মজবুত হতে থাকবে, এবং যেই অঙ্গগুলো আমরা সেরকম ব্যবহার করব না সেগুলো অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়বে। তিনি আসলে এই থিওরির মতে এটাই বলতে চেয়েছেন যে যেসব অঙ্গ আমরা যত বেশি ব্যবহার করব সেই অঙ্গগুলো তত বেশি মজবুত হতে থাকবে। এরপর দেখো বাট ল্যামার্কিজম মানে হচ্ছে ল্যামার্ক যে থিওরিটা প্রস্তাব করেছিলেন সেটাকে বলা হয় ল্যামার্কিজম, ওয়াজ ভেরি স্ট্রংলি ক্রিটিসাইজ বাই আগস্ট ওয়াইজম্যান। তো ফ্রেন্ডস আগস্ট ওয়াইজম্যান এই থিওরিটা কিন্তু ভালো ক্রিটিসাইজ করেছিল। তো তিনি ক্রিটিসাইজ দেখো কীভাবে করেছিলেন, তোমরা সকলে একটা পরীক্ষা শুনে থাকবে, বিজ্ঞানী আগস্ট ওয়াইজম্যানের বিখ্যাত পরীক্ষা ইঁদুর নিয়ে পরীক্ষা। তিনি এই আগস্ট ওয়াইজম্যান এই বিজ্ঞানী কী করেছিলেন, 22 জনু ধরে, দেখো ফ্রেন্ডস 22টা জনু ধরে কিন্তু তিনি পরীক্ষা করেছিলেন। ধরুন 22 জনু ধরে একটা ইঁদুর নিয়েছিলেন। প্রথমে বিজ্ঞানী ল্যামার্কের মতে কি যে কোনো অংশের যদি ব্যবহার না থাকে সেই অংশটা ধীরে ধীরে অবলুপ্ত হতে থাকে, এরকম মানা হয়। আগে মানা হতো যে সাপের পা ছিল, কিন্তু সাপের পা ব্যবহার না করার ফলে সেগুলো অবলুপ্ত হয়ে গেছে। তো সেই ল্যামার্কের মত অনুযায়ী বিজ্ঞানী আগস্ট ওয়াইজম্যান কী করেছিলেন, 22 জনু ধরে ইঁদুর, প্রথমে একটা ইঁদুর নিয়েছিলেন এবং তিনি ইঁদুরটার ল্যাজ কেটে দেন। তো সেই ল্যাজ কেটা ইঁদুর, ধরো কোনো ইঁদুরের যদি ল্যাজ না থাকে তো সে তো আর সেই ল্যাজের কোনো ব্যবহারই করতে পারছে না। তো এরকম হলো, তারপরের জন্যতে যে ইঁদুরটা তৈরি হলো দেখা গেল তারও ল্যাজ হয়েছে, তো তারপরে লেজটাও কেটে দেওয়া হলো। তো এরকম করে 22 জনু ধরে প্রত্যেকের লেজ কিন্তু কেটে দেওয়া হয়। কেটে দেওয়ার পরেও 23তম জনুতেও দেখা যায়, 23তম যে অপত্য জনু যে অফ স্প্রিংটা সৃষ্টি হয়েছে সেখানেও দেখা যায় ইঁদুরের লেজ হয়েছে। তো তাহলে তো দেখো একটা রাগ হয়ে যাবেই। তো তার জন্য তিনি কী করেছিলেন, ক্রিটিসাইজ করেছিলেন এই ল্যামার্কের থিওরিকে, বিজ্ঞানী আগস্ট ওয়াইজম্যান। মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেন্ডস যে কোন বিজ্ঞানী ক্রিটিসাইজ করেছিলেন, আগস্ট ওয়াইজম্যান। এরপর দেখো চার্লস ওভার ডারউইন। তো ডারউইন সম্পর্কে আমরা জেনে নিই, তোমরা এগুলো আসলে টেনে পড়েছো ক্লাস, ল্যামার্ক থিওরি, ডারউইন থিওরি। তো এবার দেখো ডারউইনে কী বলা হচ্ছে দেখো, এক্সপ্লেইন দ্য ইভলিউশনারি প্রিন্সিপাল ইন হিজ বুক দি অরিজিন অফ স্পিসিস। তিনি কী করেছিলেন, তার অরিজিন অফ স্পিসিস বইয়ে এক্সপ্লেন করেছিলেন এই ইভলিউশনারি বা অভিব্যক্তির ঘটনাটাকে। দ্য থিওরি প্রপোজড বাই হিম পপুলারলি নোন অ্যাজ, এবং তিনি যে থিওরিটা দিয়েছিলেন সেই থিওরিটা কী নামে দেওয়া হয়, থিওরি অফ ন্যাচারাল সিলেকশন অর ডারউইনিজম। তো তাকে ডারউইনিজম বা ডারউইনবাদ বা থিওরি অফ ন্যাচারাল সিলেকশন বলা হয়, তিনি যে থিওরিটা দিয়েছিলেন। তো এরপর দেখো ডারউইন এক্সপ্লেইন দ্যাট ডিসপাইট হ্যাভিং দ্য enormous potential of fertility, the population of organism remains within a limit. It is due to struggle between members of same species and different species for food, space and mate. Struggle eliminate the unfit individual. দেখো তো এখানে বলা হচ্ছে যে ডারউইন কি বললেন, যে প্রতিটা জীবের মানে চাইলেই যে ইচ্ছা মতো বংশ বিস্তার সে করতে পারে না, প্রতিটা জীবই তার একটা কি থাকে, নির্দিষ্ট লিমিট থাকে। তো তোমাদের একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে।
দেখো নির্দিষ্ট ডিম, এটা সাধারণত উদাহরণটা সাধারণত ক্লাস 10 বইতে দেওয়া থাকে যে মনে করো প্রতিটা জীবের বৃদ্ধি একটা জ্যামিতিক হারে ঘটে। হ্যাঁ, জীবের যে সংখ্যা বৃদ্ধি সেটা হচ্ছে একটা জ্যামিতিক হারে ঘটে। দেখো বলা হয় যে হাতি অত্যন্ত ধীর গতিতে বংশ বৃদ্ধি করে, কিন্তু তার হাতি, ধরো একটা হাতি থেকে মানে একজোড়া হাতি থেকে দুটো হাতি থেকে 90 বছরে প্রায় 6টা হাতি সৃষ্টি হয়। দুটো হাতি থেকে 90 বছরে 6টা হাতি সৃষ্টি হয়। ঠিক এই হিসাবে ধরো এই যে 6টা হাতি সৃষ্টি হলো, ঠিক এভাবে আরও 90 বছরে 6টা থেকে আরও কিছু হাতি সৃষ্টি হবে। সেখানে যতগুলো হাতি সৃষ্টি হলো কিছু বছর পর সেখান থেকে আরও হাতি সৃষ্টি হবে। ঠিক এভাবে বাড়তে বাড়তে এক সময় দেখা যাবে যে 750 বছরে প্রায় 19 মিলিয়ন হাতির সৃষ্টি হবে। 750 বছরে 19 মিলিয়ন হাতির সৃষ্টি হবে। তো এই সম্পর্কে তিনি একটু ধারণা দিয়েছিলেন। তো প্রথমে যেটার নাম, এটাকে বলা হয় প্রোডিগ্যালিটি অফ রিপ্রোডাকশন, অর্থাৎ অত্যাধিক মাত্রায় বংশবৃদ্ধি, যেটা প্রথম তত্ত্বের নাম ডারউইনের। তো এরপর দেখো নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সীমিত খাদ্যের ও বাসস্থান। ঠিক আছে, দেখো এরপর নেক্সট দেখো কি এখানে কি বলা হয়েছে যে বিভিন্ন স্পিসিসের মধ্যে যে স্ট্রাগল করায়, স্ট্রাগল সম্পর্কে কী বলেছে দেখো, সীমিত খাদ্য, কারণ ধরো মনে করো জীবের সংখ্যা ধরো বেড়ে গেল, প্রচুর মাত্রায় জীব হয়ে গেল, কিন্তু তাদের খাদ্যের পরিমাণ তো বাড়ছে না, খাদ্য তো সীমিত থাকছে। তো এই সীমিত যদি খাদ্য হয়ে যায় আর জীবের সংখ্যা যদি বেড়ে যায়, তো তাদের মধ্যে কী হবে, একটা স্ট্রাগল সৃষ্টি হবে বিভিন্ন জীবের মধ্যে, সেই স্ট্রাগল সৃষ্টি হবে। তো এই স্ট্রাগলকে আবার ডারউইন 3 ভাগে ভাগ করে যান। একটা হচ্ছে স্ট্রাগল অফ এক্সিস্টেন্স, যাকে আমরা বলে থাকি অস্তিত্বের জন্য সংগ্রাম। একটাকে বলে থাকি অন্তঃপ্রজাতিগত সংগ্রাম বা ইন্টার স্পেসিফিক স্ট্রাগল। একটা বলা হয় আন্তঃপ্রজাতিগত সংগ্রাম বা ইন্টার স্পেসিফিক স্ট্রাগল। তো এরকম তিনি ভাগ করেছিলেন বিজ্ঞানী ডারউইন। এছাড়া কোনো জীবকে বাঁচতে গেলে তাকে বিভিন্ন পরিবেশের সঙ্গে স্ট্রাগল করতে হয়, যাকে আমরা বলে থাকি স্ট্রাগল উইথ এনভায়রনমেন্ট। তো এরকম তিনি ভাগ করেছিলেন, সেগুলো সব দেখো লেখা আছে, তোমরা দেখবে। তো এইভাবে কিন্তু প্রতিটা জীবের বাঁচার জন্য এই প্রচুর স্ট্রাগল করতে হয়। তারপর দেখো যে স্ট্রাগল এলিমিনেটস দ্য আনফিট ইন্ডিভিজুয়াল। তো স্ট্রাগলের ফলে দেখো কারা কারা বাদ চলে যায় বলছে, স্ট্রাগল এলিমিনেট দ্য আনফিট ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যারা আনফিট, ফিট নয় তারা বাদ চলে যায়। অর্থাৎ তিনি যদি একটা উদাহরণের সাহায্যে বলি আমি বোঝাতে, যে ডারউইনের মতে কী বলেছিলেন যে আগেকার যুগে ধরো যেসব জিরাফগুলো থাকতো, আগেকার যুগে ধরো যে গাছপালার ডাল থাকতো অনেক উঁচুতে, ঠিক আছে, তো ডারউইনের মত অনুযায়ী সেই যেসব জিরাফদের গলা অনেক লম্বা হতো, যেসব জিরাফদের গলা, তারা সেই উঁচু ডালপালাগুলো খেতে পারতো। কিন্তু অপেক্ষিত যেসব জিরাফদের গলা ছোট বা যারা গলা বা যারা ধরো সেই নাগাল পেতো না জিরাফেরগুলো যেসব ডালপালায়, তো তারা কী হবে, না খেতে পেয়ে মারা যাবে। তো তারা সেই পরিবেশের সঙ্গে স্ট্রাগল করতে পারছে না, তারা দেয়ার ডাজ নট স্ট্রাগল উইথ এনভায়রনমেন্ট, তারা স্ট্রাগল করতে পারছে না। তো এর ফলে কী হচ্ছে, তারা আস্তে আস্তে হয়ে যাচ্ছে পরিবেশ থেকে। এই যে আনফিট, তারা স্ট্রাগল করতে পারছে না, তারা এলিমিনেট হয়ে যাচ্ছে। এখানে দেখো এটাই বলা হয়েছে স্ট্রাগল এলিমিনেট দ্য আনফিট ইন্ডিভিজুয়াল। দ্য ফিট অর্গানিজম possess some variation which are favorable and they can leave the progeny to continue the favorable variation। এবং যারা ফিট অর্গানিজম তারা কী করছে, তারা একটা নিজের অধিকার সেখানে ভালো করে বসিয়েছে এবং তারা পরিবেশের সঙ্গে যেসব চেঞ্জ তারা মানিয়ে নিয়েছে, এবং তারা আস্তে আস্তে নতুন কী করছে, বিভিন্ন প্রজাতির নতুন তারা সৃষ্টি করছে, যাদের থেকে নতুনভাবে আরও অফ স্প্রিং তারা তৈরি করতে পারছে, যারা এই স্ট্রাগলটাকে মানিয়ে নিয়েছে। তো ফ্রেন্ডস, এগুলো এখানে লেখা আছে, তোমরা দেখে নেবে। তো এগুলো থেকে খুব একটা কোশ্চেন হয় না। তো মেনলি যেখান থেকে তোমাদের কোশ্চেন যেখান থেকে আসবে, যে নাও দ্য মোস্ট এক্সপেক্টেড থিওরি অফ ইভলিউশন ইজ মডার্ন সিনথেটিক থিওরি। তো যেটা মোস্ট এক্সপেক্টেড থিওরি সেটা হচ্ছে মডার্ন সিনথেটিক থিওরি। ফ্রেন্ডস, আমরা যে কোন থিওরি সব থেকে বেশি মানছি, তাহলে অ্যাকসেপ্ট করছি আমরা মডার্ন সিনথেটিক থিওরি। ফ্রেন্ডস, মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে যে আমরা এখন বর্তমানে কোনটা মানছি, মডার্ন সিনথেটিক থিওরি, মোস্ট ইম্পর্টেন্ট। ইন হুইচ অরিজিন অফ স্পিসিস ইজ বেসড অন দ্য ইন্টারাকশন অফ জেনেটিক্স ভ্যারিয়েশন অ্যান্ড ন্যাচারাল সিলেকশন। তো এখানে কী বলা হচ্ছে দেখো, এখানে বলছে যে কোনো একটা জীব, আমরা বলছি নতুন জীব একটা উৎপত্তি হয়েছে, একটা নতুন জীব উৎপত্তি হচ্ছে, ঠিক আছে, অরিজিন অফ স্পিসিস। মনে করো একটা নতুন জীব উৎপত্তি হচ্ছে কীভাবে, আমরা তোমার আগেই পড়লাম যে তোমাদের যেখানে বলেছিলাম যে বিজ্ঞানী ক্যারলাস লিনাস বললেন যে কোনো জীব নতুন সৃষ্টি হয় না, তারা কি হয়, তারা পূর্বপুরুষের থেকে মানে প্রি এক্সিস্টিং করছে, সেখান থেকেই একটা পরিবর্তিত রূপ। তো অ্যাকচুয়ালি এখানে সেটাই বলা হচ্ছে যে নতুন জীব সৃষ্টি হচ্ছে না, তবে নতুন জীব বলা হচ্ছে কেন দেখো, আসলে কোনো জীবের উৎপত্তি এখানে কীভাবে বলা হচ্ছে, যে মনে করো আসলে কোনো একটা অনেক আগে একটা জীব ছিল, ঠিক আছে, আগে একটা জীব ছিল, সেই জীবের থেকে আস্তে আস্তে বিভিন্ন পরিবর্তন হচ্ছে, বিভিন্ন ইভলিউশন হচ্ছে।
তো ওই ব্যক্তি হতে 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 এক সময় দেখা যায় সে মনে করো 1000, 2000, 10,000 বছর পরে কি 20,000 বছর পরে দেখা গেল সেই যে একবারে প্রাচীন যে জীবটা ছিল সেই জীবের আর মানে সেই পুরোপুরি সেখান থেকে একবার পৃথক হয়ে গেছে, যে কোথায় সেই জীবটা কোথায় এই জীবটা, অনেকটাই পার্থক্য, অনেকটাই মডিফাইড হয়ে গিয়েছে। তো এই যে অনেকটা মডিফাইড হচ্ছে বিভিন্ন ভ্যারিয়েশনের মাধ্যমে, বিভিন্ন চেঞ্জের মাধ্যমে, তো এটা এখানে বলা হচ্ছে। তো এভাবে একটা নতুন জীবের সৃষ্টি, যাকে যাকে বিজ্ঞানী ডারউইনের মতে এটাকে বলা হয় অরিজিন অফ নিউ স্পিসিস। তো এভাবেই তিনি বলেছেন নতুন প্রজাতির উৎপত্তি, বিজ্ঞানী ডারউইনের মতে অরিজিন অফ নিউ স্পিসিস। তো এরপর দেখো অ্যামং পারমিয়ান, ট্রাজিক, ক্রিটাসিয়াস অ্যান্ড জুরাসিক জিওলজিক্যাল ইরা, ক্রিটাসিয়াস ইজ দ্য নিউয়েস্ট ওয়ান। তো ফ্রেন্ডস এখানে কী কী দেওয়া আছে, এখানে বিভিন্ন ইরা সম্পর্কে দেওয়া আছে। তো তোমরা জানো যে ইরা মানে যুগ একটা যুগকে বলা হয় এক একটা ইরা, মানে কোন যুগে কীরকম প্রাণী দেখা যায়, এগুলোরও কোন যুগে। তোমরা এরকম একটা সিনেমা দেখতে হবে যে জুরাসিক পার্ক নামে দেখো একটা মুভি আছে, জুরাসিক পার্ক নামে, সেখানে বিভিন্ন জন্তু জানোয়ার দেখানো হয়েছে। জুরাসিক পার্ক মানে সেই যুগের যে একটা ইরা, সেই ইরা সম্পর্কে দেখানো হয়েছে। তো এগুলো হচ্ছে ইরার নাম, এগুলো সবই ইরার নাম। তো আমাদের যে নিউয়েস্ট, আমাদের যে এখান থেকে মনে রাখবে আমাদের যে নতুন একটা ইরার নাম কি, সেটা হচ্ছে ক্রিটেসিয়াস। ক্রিটেসিয়াস ইজ দ্য নিউয়েস্ট ওয়ান, আমাদের নতুন ইরার নাম হচ্ছে ক্রিটেসিয়াস। এরপর দেখো দ্য বুক হুইচ কন্টেইন ইনফরমেশন অ্যাবাউট অল প্লান্ট ইজ কল্ড রেড ডাটা বুক। তো ফ্রেন্ডস এটা মোস্ট ইম্পর্টেন্ট রেড ডাটা বুক। রেড ডাটা বুক কাকে বলে? রেড ডাটা বুক হচ্ছে যে সমস্ত প্রাণীর মধ্যে, মানে বিভিন্ন প্লান্ট বা উদ্ভিদের কী করা হয়, বিভিন্ন আসলে একটা রেড ডাটা বুক হচ্ছে, তোমার ডিটেলস এই রেড ডাটা বুকটা দেখবে ফ্রেন্ড, মোস্ট ইম্পর্টেন্ট। বিভিন্ন লুপ্তপ্রায় যেসব প্রাণী আছে, উদ্ভিদ আছে, তাদের নাম যে নথিভুক্ত করে রাখা হয় যে বুকের মাধ্যমে, সেটাকে আমরা বলে থাকি রেড ডাটা বুক। মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, এটা একটু গুগলে সার্চ করে নেবে রেড ডাটা বুক সম্পর্কে, তোমাদের অনেক কাজে লাগবে কম্পিটিটিভ এক্সামে। তো এরপর দেখো তো ফ্রেন্ডস এবার দেখো রিকাপিটিউলেশন থিওরি ওয়াজ প্রপোজড বাই আর্নাস্ট হেকেল। তো আর্নাস্ট হেকেল রিকাপিটিউলেশন থিওরি প্রপোজড দিয়েছিলেন আর্নাস্ট হেকেল। এরপর দেখো বেসিক ইউনিট অফ বায়োসিস্টেমিকা ইজ স্পিসিস। তো ফ্রেন্ডস এটা আমি তোমাদের আগে বলেছি যে বেসিক ইউনিট কি, একবার বেসিক ইউনিট হচ্ছে স্পিসিস, আর সর্বোচ্চ ইউনিট কি কিংডম। প্রথমে হচ্ছে কিংডম, তারপর হচ্ছে ফাইলেম, ফাইলেমের পর হচ্ছে ক্লাস। ফ্রেন্ডস ছক দেওয়া আছে দেখো নিচে, সবারই একবারে উপরে হচ্ছে কি কিংডম, কিংডমের পর আসছে ফাইলেম, তারপর ক্লাস, তারপর অর্ডার, তারপর ফ্যামিলি, তারপর জিনাস, তারপর স্পিসিস, জেনাস, তারপর স্পিসিস। অর্থাৎ সবারই যে বেসিক ইউনিট সেটা কি স্পিসিস পড়ছে, এটাই এখানে বলা হয়েছে। তো ফ্রেন্ডস এত অবধি ছিল, এর পরে আমাদের বোটানি স্টার্ট করব আমরা। তো এরপরে ফ্রেন্ডস এগুলো তোমরা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবে ভিডিওটিতে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।